স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজিএফ সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসা বাণিজ্য বিশ্বক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জনাব জিয়া রহমান। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। যে ভাই, অনেকদিন ধরে আসলে পুঁজিবাজার নিয়ে একেবারে সরাসরি আপনি কাজ করছেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে একেবারে কাছ থেকে বিনিয়োগকারী পুঁজিবাজারগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আপনার। প্রথমে একটু ওভারঅল সার্বিক পরিস্থিতির সাথে মিলিয়ে পুঁজিবাজারের পরিস্থিতি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। আসলে পুঁজিবাজারের যে পরিস্থিতি সেটি মোটেও সন্তোষজনক না। আপনি জানেন যে গত 15 বছর ধরে পুঁজিবাজারে নানা অনিয়ম, নানা দুর্নীতির ভেতর দিয়ে গিয়েছে, নানা মিসম্যানেজমেন্টের ভেতর দিয়ে গিয়েছে। এবং শুধু পুঁজিবাজার না, আমাদের ব্যাংকিং খাত, আমাদের আর্থিক খাত সব কিছু মিলিয়ে যে একটি অবস্থা, তার প্রতিফলন কিন্তু পুঁজিবাজারে রয়ে গেছে এবং সেই জায়গা থেকে বের হতে হয়তো একটু সময় লাগবে, আমরা হয়তো আশা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা সেটি তারই ধারাবাহিকতার ফসল। এবং আপনি দেখেন যে 3 বছর আগে 2022 সালের দিকে বা 21 সালের শেষের দিকে সূচকের যে অবস্থা ছিল তার চেয়ে এখন 11% মতো কম আছে। আমাদের মাঝখানে যারা রেগুলেট ছিল, বিভিন্ন সময় বলা হতো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য বিশ্বব্যাপী যে অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে, সে চাপ আমাদের অর্থনীতিতে পড়েছে এবং তার রিফ্লেকশন আমাদের পুঁজিবাজারে। এটা একটি ডাহা মিথ্যা কথা ছিল, একটা নিজেদের ব্যর্থতা, নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করার একটা চেষ্টা ছিল। আপনি দেখেন যে যখন 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, তখন আমাদের পাশের দেশ ভারতে সেন্সেক্সের অবস্থান ছিল 54,000, সেই সূচক এখন 81,000। মানে ওখানে 40% গ্রোথ হয়েছে, সূচক বেড়েছে 40%, আর আমার বাংলাদেশের উল্টো কমেছে 11%। সুতরাং একই দেশে, পাশাপাশি দেশের একই সংস্কৃতি, একই রকম অর্থনীতির কাঠামো, সকল কিছু তো ভিন্ন আচরণ তো হওয়ার কথা না। তাহলে হয়েছে কেন? নিশ্চয়ই হয়েছে যে আমাদের পুঁজিবাজারকে আমরা আমাদের মতো করে ঠিক মতো চালাতে পারিনি। এই বাজারে স্বচ্ছতার অভাব ছিল, এই বাজারে জবাবদিহিতার অভাব ছিল, এই বাজারে কিছু দুর্বৃত্ত রেগুলেটরের প্রশ্রয়ে কখনো কখনো যোগ সাজসে বাজারে নানা উপায়ে লুণ্ঠন করেছে, সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে এবং এর ফলে আস্থা নষ্ট হয়ে গেছে। এই বাজারে বর্তমান অবস্থা যেটা আমরা বলবো সেটি হচ্ছে আস্থাহীনতার ফসল। এই বাজারে বিনিয়োগকারীদের একদম আস্থা নাই। প্রাতিষ্ঠানিক বলেন অথবা ইন্ডিভিজুয়াল বলেন, ফরেন ইনভেস্টর বলেন, কারো কোনো আস্থা নাই, অন্যান্য স্টেক হোল্ডারেরও আস্থা নাই। এবং আস্থা নাই বলে তারা ধীরে ধীরে সব সাইডলাইনে চলে গেছে, বাজার অবজার্ভ করছে। তো আমরা এখন যেটা মনে করছি যে যেহেতু ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং এই ছাত্র জনতার কিন্তু মূল আকাঙ্ক্ষা ছিল, আমরা অনেকেই মনে করতাম, শুরুতে বলতাম বা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু আসলে কিন্তু মূল মোটো সেটা ছিল না। আমরা পরে দেখেছি যে তাদের আকাঙ্ক্ষা ছিল হচ্ছে একটি বৈষম্যমুক্ত সমাজ, একটি সুশাসন আছে এমন একটি সমাজ, গণতান্ত্রিক অধিকার আছে এমন একটি সমাজ, এমন একটি সমাজ যেখানে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার এইগুলা লাগাম টেনে ধরে রাখা যাবে এবং মানুষের অধিকার, মানুষের প্রত্যাশা, বাক স্বাধীনতা, তার প্রতি রাষ্ট্র সুবিচার করবে, দায়িত্বশীল হবে। আমরা এমন একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছি এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং এখন পর্যন্ত যেসব উপদেষ্টা দায়িত্ব নিয়েছে আমরা খুবই আশাবাদী। আপনি দেখেন যে ব্যাংকিং খাতেও একজন ভালো রেগুলেটর আমরা দেখেছি, গভর্নর এসছে, বিএসইসিতেও একজন ভালো রেগুলেটর এসছে। আমরা আশা করি যে এই অবস্থা হয়তো কাটবে। একটু আসবো যে এই যে আস্থা নষ্ট হয়ে গেল, দীর্ঘ বছর এর আগে একটা কমিশন ছিল, এই কমিশন এসছে এবং খোদ যিনি নিয়ন্ত্রণ সংস্থার প্রধান, যিনি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবেন, তার বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগগুলো থাকে, ফলাও করে দেশের গণমাধ্যমে প্রচার হয়েছে, কিন্তু ব্যবস্থা গ্রহণ যারা করবার তারা চুপ থেকেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়হীনতা এবং লুটেরাদের সাথে মিলে লুট করা, এই জায়গাগুলো আসলে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং এই যে লুটকৃত অর্থগুলো ফেরত আনার জায়গাগুলো কোনো অবস্থান রয়েছে কিনা? নিঃসন্দেহে এই কাজটি তো আমাদের অগ্রাধিকার দিয়ে করতে হবে। কারণ হচ্ছে কি, বিনিয়োগকারীর আস্থা তখনই ফিরে আসবে যখন উনি দেখবেন যে অতীতে যারা অপরাধ করেছিল সে অপরাধের শাস্তি হয়েছে এবং ভবিষ্যতে তাহলে আবার এরকম অপরাধ করার সাহস কেউ পাবে না। কিন্তু অতীতে আমরা গত 15 বছর দেখেছি যে এই জায়গাটা একেবারে অবহেলিত ছিল। বরং সরকার একটি তাদের অনুগত লোকদের দিয়ে সব জায়গায় বসে একটি সিন্ডিকেট, একটি গোষ্ঠী তৈরি করেছিল, যে গোষ্ঠীটা পরিকল্পিত উপায়ে লুট করেছে। কেউ ব্যাংকে, কেউ পুঁজিবাজারে, কেউ জ্বালানি খাতে, এইভাবে একটা হয়েছিল। এবং এই ব্যবস্থার মধ্য দিয়ে যেটি হয়েছে যে গণমাধ্যমে কি এলো, কারো দুর্নীতি তুলে ধরা হলো, কোনো কিছুই ওনারা গা করতেন না। কারণ কি, লোকগুলা তাদের পারপাস সার্ভ করতো। এই লুটের টাকা নিশ্চয় রাষ্ট্রের উপর পর্যন্ত ভাগ হয়ে যেত কোনো না কোনোভাবে। না হয় আপনি সর্বশেষ যে
বিএসসিসির চেয়ারম্যানের নবায়নটা হলো, তার আগে কিন্তু পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট হয়েছে কিভাবে দুর্নীতিগুলো করেছেন, দুর্নীতিগুলো কিভাবে হয়েছে, একেবারে প্রমাণ সহ এবং দেয়া হলো। পৃথিবীতে এরকম হতে পারে না যে কোনো রেগুলেটরের অ্যাকাউন্টে বিদেশে প্রতারণা করে বাংলাদেশে পালিয়ে এসছেন, সে মানি লন্ডারিং এর একটি টাকা তার অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে এসছে, এই রিপোর্ট স্পষ্ট প্রমাণ রয়েছে কিন্তু কোনো ব্যবস্থা আবার গ্রহণ নবায়ন হয়নি। করা হয়েছে। যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এরকম প্রশ্রয় দেওয়া হয়, তাদেরকে সংকেত দেওয়া হয় যে আমরা আছি, কোনো সমস্যা নেই, তখন কিন্তু এরা বেপরোয়া হয়ে যায়। এই রেগুলেটরের ছত্রছায়ায় বাকি যারা ছিল তারা কিন্তু আপনার আরো বেশি সাহস পেয়েছেন লুট একটি করার। গ্রুপ শুধু বন্ড ছেড়ে কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। একই গ্রুপ এর আগের বার জিএমজি কেলেঙ্কারির কথা জানেন, নানা ধরনের কেলেঙ্কারি 1996 সালে 2010 সালে সবকিছু হয়েছে। এইবারও কিন্তু আমরা দেখেছি যে বন্ডের আগে তার নিজের যে কোম্পানি বেক্সিমকো, সেই কোম্পানির প্রাইস কীভাবে মুভ করেছে, 13 টাকা থেকে সেই শেয়ারের দাম 180 টাকা পর্যন্ত উঠেছিল, এবং এই প্রাইস মুভমেন্টের সাথে সাথে তার কৃত্রিমভাবে তার ইপিএস বাড়িয়ে দেখিয়েছে, নতুন নতুন গুজব বাজারে ছড়িয়েছে। কিন্তু যখনই তার সুকুকটা ইস্যু করা হয়ে গেল, আপনি দেখেন তারপর থেকে তার আবার পারফরমেন্স খারাপ হওয়া শুরু হলো। এই যে রেকর্ড, এবং যে বেক্সিমকো সুকুকটা ইস্যু করেছে তাদের তো বন্ডের রেকর্ড ভালো না। এর আগে ডিবেঞ্চার আর বন্ড বা সুকুক ডিফারেন্স তো হলো মেয়াদের, আর তো কিছু না, দুইটাই ঋণপত্র। আপনি এর আগে ওরা যে 15 বছর আগে বিভিন্ন সময়ে ডিবেঞ্চার ছেড়েছিল, সেই ডিবেঞ্চারের পুরো টাকা বিনিয়োগকারীদেরকে ফেরত দেওয়া হয় সুদ এবং আসল। এত বছর যে লোক ফেরত দেয়নি, তার যে ক্রেডিবিলিটি ক্রাইসিস, সেই লোকের আবার একটা বিশেষ কায়দায় একেবারে অনুমোদন দেওয়া হচ্ছে। রেগুলেটর বলবে হ্যাঁ সুকুকটা অনুমোদন করার আগে উনি পুরনোগুলো ফেরত দিয়েছেন, আর ভাই সে তো বড় 3000 কোটি টাকা তুলবে বলে 100 কোটি টাকা ফেরত দিয়েছেন। তিনি যদি আগে দিতেন তাহলে বোঝা যেত যে লোকটা স্বচ্ছ। যে লোকটি এত বছর দেয়নি, বড় একটি প্রাপ্তির সম্ভাবনার মুখে এসে দিয়েছে, তার তার একটা উদ্দেশ্য আছে, তার খারাপ উদ্দেশ্য আছে। এইরকম করে একাধিক ঘটনা হয়েছে, সুযোগ দেয়া হয়েছে। আপনি ডিলিস্টেড কোম্পানি, ওটিসির কোম্পানিকে আবার নতুন করে নতুন মালিক আলাই বোর্ড সাজিয়ে নিয়ে আসা, এই যে প্রতারণা, এবং বাজারে যে কারসাজি হয়েছে, কারসাজি কারকদের যাতে বড় ধরনের লোকসান না হয় সে কারণে আবার ফ্লোর প্রাইস দিয়ে আটকে রাখা। যে কথা বলছিলাম যে আপনি ভারতের বাজারে এত রেকর্ড হলো, শ্রীলঙ্কা মাঝখানে দেউলিয়া হয়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাজার। পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে ভালো না, রাজনৈতিক অবস্থা আমাদের চেয়ে ভালো না, আফগানিস্তান এখন বৈশ্বিক অবস্থানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের সূচকের অবস্থা ভালো, আমার সূচক ভালো না, আমাকে আবার ফ্লোর প্রাইস দিয়ে ধরে রাখতে হয়েছে। তার মানে আমরা জানি যে এটা কৃত্রিম একটি ব্যবস্থা নিজেদের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি আড়াল করার জন্য। আমরা বারবার বলেছি যে এই ধরনের হস্তক্ষেপ বাজারকে বাজার মতো করে চলতে দেওয়া উচিত, আপনাদের ফ্লোর প্রাইস দেওয়া উচিত না, শেয়ার কেন বিক্রি করছেন, শেয়ার কেন কিনছেন, এই ধরনের ফোন করে তাগিদ দেওয়া উচিত না। আপনাদের দেখা উচিত যে কমপ্লায়েন্সের মধ্যে আছে কিনা, নিয়মের মধ্যে করছে কিনা, কেউ কি ফোর্স সেল করছে, বাই করার সময় কেউ কি অ্যাগ্রেসিভ বাই করছে, এটাকে আপনি সার্কুলার ট্রেডিং হচ্ছে, এইরকম নানা ধরনের ভায়োলেশনের বিষয় আছে, সেই ভায়োলেশনগুলো হচ্ছে কিনা ওই জায়গায় মনোযোগ দেওয়া হয় নাই। ব্রোকার দিকে চাপ দেওয়া হতে বিক্রি যেন না হয়, কিন্তু অবাধে আইনের ভায়োলেশন হয়েছে, কারসাজি হয়েছে, এই ব্যাপারে চোখ বন্ধ করেছিল নিয়ন্ত্রক সংস্থা। এবং দুই একটা ক্ষেত্রে আপনি দেখবেন জরিমানা হয়েছে, গণমাধ্যমের চাপের কারণে কিছু জরিমানা হয়েছে। কেউ 2 কোটি টাকা প্রফিট করেছে, তাকে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা জরিমানা করেছে। এটা আসলে এক ধরনের লুক দেখানো এবং এটি এক ধরনের এক্সিটের রাস্তা। অথচ আপনি দেখেন নাসদাকের যে চেয়ারম্যান ছিল বার্নার্ড ম্যাডফ, তার জালিয়াতির কারণে 150 বছরের জেল হয়েছিল, এবং এই ভদ্রলোককে জেলেই মৃত্যুবরণ করতে হয়েছে। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে কো-লোকেশন স্ক্যাম ছিল, ওই স্টক এক্সচেঞ্জকে 614 কোটি রুপি জরিমানা করা হয়েছিল, কর্মকর্তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আপনি গতকাল পরশুদিন একটা ব্যবস্থা নিয়েছে সেবি, অনিল আম্বানি এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও কোম্পানিকে কিন্তু 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পুঁজিবাজারে। আমরা কি এরকম একটি উদাহরণ এই বাজারে প্রতিষ্ঠা করতে পেরেছি? যদি করতে পারতাম তাহলে কিন্তু আজকের এই অবস্থানে আমরা এই জায়গাটা আবার আলোচনায় ফিরবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আবারও আমাদের সাথেই থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম অনলাইন নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায়। আর দর্শক, এই একুশে বিজনেসের পরপরই দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে। যদি আমরা জায়গা থেকে সরে আসতে চাই, আসলে আমাদের ভুল ত্রুটি বা অনিয়ম এগুলোর ঊর্ধ্বে উঠে এখন আমূল সংস্কারের সব জায়গায় একটা ছাপ পড়ছে, এবং
ছাত্র জনতার যে ত্যাগ, যেখানে নতুন করে আবার নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখান থেকে পুঁজিবাজারকেও ঘুরে দাঁড়াতে হবে। একটা শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে উঠতে গেলে কিন্তু পুঁজিবাজারকেও এগিয়ে নিতে হবে। আমরা বারংবারই সেটা বলার চেষ্টা করি এবং এই জায়গাটায় নতুন কমিশনের দায়িত্বে এসছেন, তার কাছে অনেক প্রত্যাশা। কোন কোন জায়গায় আসলে আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা মনে করি যে গত 15 বছরে যে ভুল পথে বাজার ছিল, কাদের কারণে ছিল, সে জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এক হলো যে আইন কানুন সংস্কার কিছু করতেই হবে, সে আইনের সঠিক প্রয়োগগুলো করতে হবে। পাশাপাশি যে লোকগুলোর কারণে বাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, মানে কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে আমরা বলছি যে একটি গতিশীল বাজার, স্বচ্ছ বাজার এবং আমাদের অর্থনীতি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতো, এরকম একটি বাজার হতে পারেনি, সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। যেসব উদ্যোক্তা, অসাধু উদ্যোক্তা আইপুর নামে, বন্ডের নামে নানা কৌশলে বাজারে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারী দেশের প্রতারণা করেছেন, তাদের টাকা আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। যেটা আমরা একটু আগে বলছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারের স্ক্যামের কী ধরনের শাস্তি হয়, কারণ এটা সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এখানে আপনি একটা কোম্পানির পারফরমেন্স আপনি চোখের সামনে দেখছেন না, কোম্পানি হয়তো গাজীপুর, কোম্পানি হয়তো চিটাগাং, আপনি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল তথ্য অ্যানুয়াল রিপোর্ট থেকে সিদ্ধান্ত নিচ্ছেন। তো আপনার এই বিশ্বাসের মর্যাদা না রেখে যদি কেউ রিপোর্টগুলো যদি ফেক হয়, জি, তো সেগুলো দেখতেই হবে। পাশাপাশি যেসব ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংক এইসব মন্দ পচা ইস্যু এনেছেন, এখন একটা কোম্পানি ভালো কোম্পানিও সে খারাপ হতে পারে, অথবা কোনো কোনো কোম্পানি হয়তো ঈশ্বর চিনতে পারে, কিন্তু যখন ভালো নিবিড় তদন্ত দরকার, যে আমাদের কাছে অভিযোগ আছে, আমরা বিভিন্ন সময় শুনেছি যে কিছু কিছু মার্চেন্ট ব্যাংক দুর্বল কোম্পানি খুঁজে বের করে, কিংবা দুর্বল কোম্পানিরা এইরকম দুষ্টু মার্চেন্ট ব্যাংকে খুঁজে বের করে একটা যুগ সাজস তৈরি করতো যে ভাই আমার এই অবস্থা, কিন্তু আমি বাজার থেকে টাকা তুলতে চাই। তার একটা আন্ডারস্ট্যান্ডিং যেত, তোমাকে আমি 20 কোটি টাকা তুলে দেবো, তাহলে 4 কোটি টাকা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে ঘষা মাজা করে যত কুখ্যাত অখ্যাত আপনার অডিটর আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরকে দিয়ে তাদের মতো করে ফাইন্যান্সিয়ালস তৈরি করে কয়েক বছর তৈরি করে তারপরে সেগুলো নিয়ে আসা হতো। নিয়ন্ত্রণ সংস্থা তো শেষ গেট ছিলেন, তারাও সেটা একটা ম্যানেজমেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তো তাদের ছিলই। সুতরাং তাদের বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আপনি যে কথা এখন বললেন যে সকল কিছুর ঊর্ধ্বে হলো আমার নিয়ন্ত্রক সংস্থা, তার প্রধান দায়িত্ব ছিল, আপনি যদি বিএসএসসির ওয়েবসাইটে যান, তার প্রধান মিশনের কথা বলা, 3টা মিশনের কথা বলা আছে। 1 নম্বর মিশনই হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর। তো আপনার তো সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু আপনি ওই যে বেড়া মানে কি বলে ছাগলে, হ্যাঁ বেড়া খ্যাত খায়, এরকম একটা কথা বলে না, এরকম হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো যেখানে প্রোটেকশন দেওয়ার কথা, ওরা প্রোটেকশন না দিয়ে উল্টা দুষ্ট লোকদের সাথে, দুষ্ট চক্রের সাথে যোগ সাজস করে তার পাঠ হয়ে গিয়েছিল। সুতরাং বিএসএসির মধ্যেও একটা বড় ধরনের সংস্কার আমার মনে করি দরকার। কোন কোন কর্মকর্তা অতীত ট্র্যাক রেকর্ড ভালো না, কারা কারা এসবের পার্ট ছিল, তাদেরকে চিহ্নিত করে সংস্কার করতে হবে। একা করে নাই, ঠিক আছে। এবং যেসব চেয়ারম্যান এসেছিল, বিশেষ করে 2 কমিশনার এবং চেয়ারম্যান, তাদের পারফরমেন্সও দেখতে হবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে একজন চেয়ারম্যানের ছেলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, লেনদেন, এসবের পর্যন্ত তথ্যবন্ধ এসছে। সুতরাং গত 15 বছরে যেসব চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, সেই চেয়ারম্যানদের আমল নামাটাও আমাদের দেখতে হবে আমি মনে করি। কারণ এগুলো যদি না করা হয়, তাহলে আজকে একজন আসবেন যাবেন, উনি হয়তো সাময়িকভাবে কিছু কাজ করে যাবেন, কিন্তু ভবিষ্যতে আবার যিনি আসবেন না হবে না, একই প্রলোভনে পড়ে যাবেন। সুতরাং শাস্তি যদি না দেওয়া হয়, শাস্তিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। শাস্তি 2টি কারণে করতে হবে। একটি কারণ হলো যখন শাস্তি দেওয়া হবে, তখন সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা মনে করবেন যে না, এখন রেগুলেটর আমাদের পক্ষে আছেন, দুষ্টদের পক্ষে নয়, তাদের আস্থাটা ফিরবে, তারা বাজারে আসবে। আপনি ভারতের কথা বলছিলেন যে এই যে এখানে ব্যাংক থেকে লোন নিয়েও যারা ব্যাড লোন ক্রিয়েট করেন বা পুঁজিবাজার থেকে অর্থ নিয়ে ঋণ ফেরত দেয়, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের আইন আছে। জি, তাদের অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, নতুন করে ঋণ পায় না বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেগুলো আমরা কেন তৈরি করতে পারি না? কারণ আমাদের সদিচ্ছা নাই। রাষ্ট্র একটা পার্ট হয়ে গেছিল লুটেরাদের পার্ট। লুটেরাদের যত ধরনের সুবিধা দেওয়া যায়, আপনি জানেন ব্যাংক কোম্পানি আইন যখন সর্বশেষ সংশোধন করা হলো, তখনও কিন্তু পারিবারিক আধিপত্য বজায় রাখার জন্য যত ধরনের সুযোগ আছে সবকিছু রাখা হয়েছে, আজীবন যেন তারা থাকতে পারে, ঠিক আছে। তো আপনি রাষ্ট্র যখন এইভাবে সুযোগ দেওয়া হবে, আপনি জানেন এই ব্যক্তি, আমি ব্যাংকিং খাতে একটি পরিবারের হাতে যে এতগুলো ব্যাংক দেওয়া হলো, একটি পরিবার যে একাধিক ব্যাংকে কৌশলে সরকারের ছত্রছায়ায় এজেন্সির মাধ্যমে দখল করে লুট করলো, রাষ্ট্র একটিবার কিন্তু কথা বলেনি। আমরা তো বিভিন্ন সময় তুলে ধরেছি, প্রচুর রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। তার মানে হচ্ছে রাষ্ট্রের বরঞ্চ আদালতকে ব্যবহার করে তাদের দুর্নীতি যেন প্রমাণ না হয় সেটি থামিয়ে দেওয়া হলো। একটি রাষ্ট্রকে কত খারাপ জায়গায় নিয়ে গেছিল সরকার, যেখানে বিচার বিভাগ, যেখানে মানুষের শেষ ভরসার জায়গা,
তারা পর্যন্ত লুটেরাদের পক্ষে চলে গিয়েছিল। তো এমন একটি অবস্থায় আসলে আপনি যেটি বলছেন সেগুলো সম্ভব না, কিন্তু এখন যেহেতু একটু পরিবর্তন সময় এসেছে, এসেছে। আমরা মনে করি যে ভারত সহ অন্যান্য দেশে যে গুড এক্সাম্পল আছে, বেস্ট প্র্যাকটিসগুলো আছে, সেই প্র্যাকটিসগুলোকে আমাদের মতো করে নিয়ে আমাদের আসতে দেশের হবে, প্রেক্ষাপটে তৈরি কতটুকু করতে হবে এবং যুগোপযোগী। সেগুলো প্রয়োগ করতে হবে। যদি সেগুলো প্রয়োগ করা যায়, আর্থিক খাত ভালো করবে, সেগুলো প্রয়োগ করলে আমার পুঁজিবাজার ভালো করবে এবং সামগ্রিক অর্থনীতি ভালো করবে। আর এই জায়গায় যদি আমাদের লুফলস থেকেই যায়, তাহলে কোনো রকম সাময়িকভাবে আমরা হয়তো এই ধস থেকে উঠে আসবো, কিন্তু সেটা সাস্টেন করবে না। দীর্ঘমেয়াদে কিন্তু নিশ্চয়ই আমরা সেটি- এই প্রত্যাশার জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি, পুরো দেশ এই ছেলে মেয়েদের সাথে, এই মানুষের সাথে, এই আন্দোলনের সাথে ছিল, একাত্মতা সবার ছিল একটাই তাদের। স্বপ্ন ছিল, যে কারণে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। কেউ কেউ এটাকে বিদ্রুপ করে না, আসলে এটা প্রতীকী। প্রতীকী মানে কি, 71-এর স্বাধীনতার পর যে রকম যে সুফল পরিপূর্ণ পাওয়া উচিত স্বাধীনতার ছিল আমাদের মানুষের, কথা ছিল, সেটা সেটি কিন্তু হয়নি। হয়নি বলে মানুষ সেটাকে মনে করছে দ্বিতীয় স্বাধীনতা, যে জন আকাঙ্ক্ষা, আমার ডেমোক্রেসি, আমার অর্থনৈতিক বৈষম্য দূর হবে, আমার অর্থনৈতিক উন্নয়ন হবে, আমার সন্তানের কর্মসংস্থান হবে, আমার নিরাপত্তা নিশ্চিত হবে, আমার এই যে বিচার সামগ্রিক ব্যবস্থা বিষয়, স্বাধীন হবে, এই জায়গাগুলো। তো তারই অংশ হিসেবে আমি মনে করি ব্যাংকিং খাত, পুঁজিবাজার, এসব জায়গায় স্বচ্ছ জবাবদিহিতা আনতে হবে, আইনগুলো যুগোপযোগী করতে হবে, সেগুলো প্রয়োগ নিশ্চিত করতে হবে, এবং যত দুষ্ট লোক ছিল যারা অপকর্ম করেছে তাদের তাদেরকে বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা শাস্তি নিতে নিতে হবে। হবে। জি, আমরা সেই প্রত্যাশা রাখি। নতুন কমিশনের কাছে অনেক বেশি প্রত্যাশা। যারা এখন আপৎকালীন আছেন তারা অবশ্যই সেই জায়গাগুলো আমাদেরকে দেখবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএজের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসা বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। এবারে নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2:30 আবার ফিরে আসবে কুশে বিজনেস। আমাদের সাথেই থাকুন।